মরুভূমির বুকে আবারও ফুটছে ইসরায়েলের মরুভূমির ফুল। তবে এবার তা তাদের দেশে নয়, বরং পারস্য উপসাগরের তীরে। ইসরায়েলি কোম্পানিগুলো এখন এমন এক অদৃশ্য যুদ্ধ লড়ছে যেখানে কোনো বন্দুক নেই, নেই মিসাইল, নেই প্রচার। অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে পানি। এই প্রযুক্তিগত অভিযান ইসরায়েল তার পুরনো শত্রুদের ভেতরে এমনভাবে প্রবেশ করছে যা রাজনীতিকে পাশ কাটিয়ে এক নতুন ধরনের প্রভাব তৈরি করছে। আরব উপদ্বীপ বিশ্বের সবচেয়ে শুষ্ক অঞ্চল। এখানে তাপমাত্রা চরম, বৃষ্টি অপ্রতুল, আর ভূগর্ভস্থ পানির ভাণ্ডার দ্রুত শেষ হয়ে যাচ্ছে। অথচ সৌদি আরব, কুয়েত, ওমান, কাতার সব দেশই এখন ভবিষ্যতের শহর, স্মার্ট নগরী আর মেগা প্রকল্পে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এই প্রকল্পগুলোর একমাত্র ভিত্তি হল পানি, কিন্তু প্রাকৃতিক উৎস নেই, ফলে প্রযুক্তি হয়ে উঠেছে বাঁচার একমাত্র পথ। আর এখানেই ইসরায়েল ঢুকে পড়েছে মুক্তিদাতার মুখোশ পরে। ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নের স্বপ্ন ছিল মেক দ্য ডেজার্ট ব্লুম। সেই স্লোগানের জোরে দেশটি ১৯৫০-এর দশক থেকেই পানি প্রযুক্তিতে বিনিয়োগ শুরু করে। তারা ড্রিপ ইরিগেশন, রিভার্স অসমোসিস ও থার্মাল ডিসালিনেশন প্রযুক্তিতে বিপ্লব ঘটায়। আজ ইসরায়েল বিশ্বে পরিচিত সিলিকন ভ্যালি অব ওয়াটার টেকনোলজি নামে। তাদের কোম্পানি নেতাফিম ও আইডিই টেকনোলজি সারা বিশ্বে পানির সরবরাহে বিপ্লব ঘটিয়েছে। বিশেষ করে আইডিই টেকনোলজিস তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় ডিসালিনেশন প্লান্ট স্ট্রোক এ ও স্ট্রোক 2। এগুলো এতই উন্নত যে প্রতি ঘনমিটার পানি পরিশোধনে অন্যান্য দেশের তুলনায় ৪০% কম শক্তি ব্যয় হয়। এই প্রযুক্তি এখন সৌদি, কুয়েত ও ওমানের মতো দেশের জন্য জীবনরেখা। তারা জানে পানি ছাড়া উন্নয়ন সম্ভব নয়, আর সেই পানি পেতে হলে ইসরায়েলের প্রযুক্তি নিতে হবে যেভাবেই হোক। গালফ অঞ্চলের জন্য সমস্যা কেবল পানির অভাব নয়, বরং কিভাবে টেকসইভাবে পানি পাওয়া যায়। কারণ প্রচলিত ডিসালিনেশন প্রযুক্তি অত্যন্ত ব্যয়বহুল এবং পরিবেশ বিধ্বংসী। এটি তেল ও গ্যাসের জ্বালানি খরচ করে এবং সাগরে ফেরত দেয় অতিনোনা বর্জ্য, যা সামুদ্রিক জীবন ধ্বংস করে দেয়। এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রযুক্তি একদিকে খরচ কমায়, অন্যদিকে পরিবেশের ক্ষতিও সীমিত রাখে। ফলে গালফ রাষ্ট্রগুলো এখন কার্যত এক নির্ভরতার ফাঁদে পড়েছে, যেখানে ইসরায়েল ছাড়া পানি পাওয়া সম্ভব নয়। কিন্তু ইসরায়েল তো এখনও সৌদি বা কুয়েতের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কে নেই। তাহলে তারা কিভাবে ঢুকছে? এর উত্তর কনসোর্টিয়াম মডেল। সৌদি সরকার যখন বিশাল ডিসালিনেশন প্রকল্পের টেন্ডার দেয়, তখন স্থানীয় কোম্পানি যেমন এসিডব্লিউএ পাওয়ার নেতৃত্ব নেয়। কিন্তু বাস্তবে প্রকল্পের প্রযুক্তি সরবরাহ করে ইসরায়েলের আইডিই টেকনোলজিস, অনেক সময় সুইস ওয়াটার বা অন্য তৃতীয় পক্ষের নামে। এতে কাগজে ইসরায়েলের নাম থাকে না, কিন্তু বাস্তবে তাদের প্রযুক্তি পুরোপুরি উপস্থিত থাকে। বিশ্বের অন্যতম বৃহৎ ডিসালিনেশন প্লান্ট জুবিল 3A তার উদাহরণ। প্রতিদিন ৬ লাখ ঘনমিটার পানি সরবরাহের এই প্রকল্পে সৌদির আকওয়া পাওয়ার নেতৃত্বে, অর্থায়নে চীন, প্রকৌশলে স্পেন আর প্রযুক্তিতে ইসরায়েল। ফলাফল: একটি প্রকল্পে ৪টি মহাদেশের অংশগ্রহণ, কিন্তু কেন্দ্রে ইসরায়েলের প্রযুক্তিগত প্রভাব। এটি এক প্রকার অদৃশ্য স্বাভাবিকীকরণ, যেখানে পানি প্রকল্পের মাধ্যমে সম্পর্ক গভীর হচ্ছে, অথচ রাজনৈতিকভাবে কিছুই ঘটছে না। কুয়েতের অবস্থাও একই। প্রকাশ্যে তারা ইসরায়েল বিরোধী অবস্থানে দৃঢ়, কিন্তু বাস্তবে আইডিই টেকনোলজিস বহু বছর ধরে কুয়েতে ডিসালিনেশন প্লান্টে কাজ করছে। সুইস ওয়াটার নামে এক মধ্যস্থ কোম্পানি চুক্তি করে আইডিই প্রযুক্তি দেয়, আর কুয়েত পানি পায়। কাগজে সব ঠিকঠাক, কিন্তু বাস্তবে এটি এক নীরব নির্ভরতার সম্পর্ক। সৌদি আরব এই সম্পর্ককে আরও কৌশলে ব্যবহার করছে। তারা এক ধাপে ধাপে স্বাভাবিকীকরণ কৌশল নিচ্ছে। প্রথম ধাপ ছিল গোয়েন্দা সহযোগিতা, ইরান, ইরাক, সিরিয়া ও ইয়েমেন ইস্যুতে গোপন সমন্বয়। দ্বিতীয় ধাপ চলছে এখন, প্রযুক্তি ও অর্থনীতিতে মিশে যাওয়া, পানি, কৃষি, সাইবার নিরাপত্তা। এই খাতগুলোতে ইসরায়েলি কোম্পানির প্রভাব দিনে দিনে বাড়ছে।
এর পরবর্তী ধাপ হবে সামাজিক স্বাভাবিকীকরণ, যেখানে আকাশপথ উন্মুক্ত হবে, ব্যবসায়ীরা যাতায়াত করবে এবং গণমাধ্যমে ইসরায়েল বিরোধী বক্তব্য ক্রমে কমে যাবে। এভাবে গড়ে উঠছে ফাংশনাল নরমালাইজেশন, যেখানে চুক্তি নেই, পতাকা নেই, কিন্তু বাস্তবে ইসরায়েল এখন সৌদি ও কুয়েতের রাষ্ট্রীয় অবকাঠামোর অংশ। তাদের প্রযুক্তি পাইপলাইনের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে, শহরগুলোর পানি ব্যবস্থায় কাজ করছে এবং সাইবার সিস্টেমের মাধ্যমে নিরাপত্তা রক্ষাও করছে। এই নীরব প্রভাব আসলে এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতা। আজকের মধ্যপ্রাচ্যে যুদ্ধের অর্থ বদলে গেছে। এখন যুদ্ধ মানে হলো কে প্রযুক্তিতে এগিয়ে, কে তথ্য আর অবকাঠামো নিয়ন্ত্রণে রাখে। ইসরায়েল এই লড়াইয়ে এগিয়ে, কারণ তারা বুঝে গেছে যে দেশ অন্যের পানি নিয়ন্ত্রণ করে সেই ভবিষ্যতের রাজা। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন 2030 এর মূল লক্ষ্য তেল নির্ভরতা থেকে মুক্তি পেয়ে প্রযুক্তি নির্ভর অর্থনীতি গড়া। আর সেই পথে ইসরায়েল এখন সৌদির অদৃশ্য অংশীদার। রাজনৈতিকভাবে তারা দূরে থাকলেও বাস্তবে তাদের সম্পর্ক গভীর। রিয়াদ জানে ইসরায়েলি প্রযুক্তি ছাড়া তাদের ভবিষ্যৎ শহরগুলো বাঁচবে না, তাই তারা রাজনীতির চেয়ে বাস্তবতাকেই বেছে নিচ্ছে। পারস্য উপসাগরে ইসরায়েলের এই নীরব অগ্রযাত্রা শুধু প্রযুক্তিগত নয়, এটি একটি গভীর ভূরাজনৈতিক কৌশল। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য, যেখানে আগে তেল, অস্ত্র ও ধর্মীয় প্রভাবের উপর নির্ভর করত, সেখানে এক নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে প্রযুক্তি ও অবকাঠামো নিয়ন্ত্রণে। ইসরায়েল বুঝে গেছে যদি কোনো দেশের পানি, সাইবার নেটওয়ার্ক ও জ্বালানি ব্যবস্থায় তার প্রযুক্তি ঢুকে যায়, তাহলে সেই দেশ আসলে আংশিকভাবে তার কৌশলগত প্রভাবের আওতায় চলে আসে। এই কারণেই তারা সৌদি আরব ও কুয়েতের মতো দেশগুলোর সঙ্গে সরাসরি রাজনৈতিক সম্পর্ক না করলেও প্রযুক্তিগত নির্ভরতার জাল তৈরি করছে। এখন গালফ অঞ্চলে যে ভূরাজনৈতিক প্রতিযোগিতা চলছে তা কেবল সৌদি ও ইরানের মধ্যে নয়, বরং ইসরায়েল ও চীনের মধ্যেও। চীন বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের মাধ্যমে উপসাগরে বন্দর, রেলপথ ও জ্বালানি অবকাঠামো দখল করছে, আর ইসরায়েল একই অঞ্চলে পানি ও প্রযুক্তির মাধ্যমে নিজস্ব প্রভাব বিস্তার করছে। ফলে গালফ এখন এক নতুন ধরনের ভূরাজনৈতিক মঞ্চে পরিণত হয়েছে, যেখানে বুলেট নয়, তথ্য ও পানি প্রবাহী হয়ে উঠেছে শক্তির মাপকাঠি। এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আরব বিশ্বের ঐতিহাসিক ঐক্য। একসময় ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া আরব দেশগুলো এখন ইসরায়েলের প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। এতে শুধু তাদের রাজনৈতিক অবস্থান দুর্বল হচ্ছে না, বরং আঞ্চলিক নেতৃত্বের ভারসাম্যও বদলে যাচ্ছে। যে ইসরায়েল একসময় উপসাগরের বাইরে ছিল, এখন সে ইসরায়েলি গালফের ভেতরে অবকাঠামো দখল কৌশলে ঢুকে পড়ছে, এবং এটি মধ্যপ্রাচ্যের পরবর্তী শক্তির মানচিত্র পুনর্লিখনের সূচনা। আজ পারস্য উপসাগরের পাইপলাইনে যে পানি বইছে তা শুধু পানি নয়, ইসরায়েলের প্রভাবের প্রতীক। মধ্যপ্রাচ্যের মানচিত্র এখন আর বালুর উপর নয়, আঁকা হচ্ছে পাইপলাইন ও প্রযুক্তির ছকে। গালফ রাষ্ট্রগুলো যেভাবে একে একে ইসরায়েলি প্রযুক্তিতে নির্ভরশীল হচ্ছে, তা স্পষ্ট করে দিচ্ছে এটাই ভবিষ্যতের যুদ্ধ, যেখানে গুলি নয়, প্রবাহিত হচ্ছে পানি। আর সেই পানির স্রোতের ভেতর দিয়েই নীরবে বইছে ইসরায়েলের আধিপত্যের নতুন স্রোত। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের নতুন শক্তির ভারসাম্য এখন আর তেল নয়, তথ্য ও পানি। তাহলে কি এই জল প্রযুক্তির নিয়ন্ত্রণই হবে আগামী দশকের নতুন অস্ত্র? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।